সমস্যা নাই কোনো, আপনি যেটাই কমফোর্ট ফিল করেন আর কি। যদি মনে হয় যে না ঠিক আছে যাবেন, তবে একটু গরমের দশ সময় তো একটু গরম গরম, বা এখন আপনি কমফোর্ট ফিল করলে যেতে পারেন, আর ওখানে তো এসি টেসি থাকে। তারপর যেটা মনে করেন যাবেন। তারপর যদি ওখানে আনইজি মনে হয় যে আপনি একা, তখন মনে করেন আহ, যে আপনি ওখানে তখন মনে করেন যে না, আপনি আপনার পোশাক পরে গেলেন ওখানে রেখে গেলেন, মানে যেটা যখন ইনস্ট্যান্ট বুদ্ধি মনে হয়। ঠিক আছে। আর চশমা কি পরে যাওয়া যাবে? চশমা পরে যেতে পারেন। এখন মনে করেন যাদের চশমা পরার অভ্যাস, এরা যদি মনে করেন ভাইবা বোর্ডে গিয়ে চশমা না পরে যায়, তখন অনেক সময় এমনি নার্ভাসনেস থাকে, অনেক আনইজি ফিল করতে পারে। ঠিক আছে, তো সেই আনইজি যদি হয় তাহলে কেন পড়বে না? চশমার আর ইসের পরীক্ষা তো, মেডিকেল টেস্টের পরীক্ষা তো আপনার পরবর্তী সময় হয়, এগুলো কোনো ইফেক্ট পড়ে না। তবে এই হলো কাহিনী, এটা নিয়ে কোনো টেনশন করেন এটা। আচ্ছা, এখন কথা হলো যে, কোনটা কি? হ্যালো, কে কি কথা বলছিলেন? আসলে আমি ক্লাসটা রেকর্ড করা শুরু করছিলাম, আপনারাও সাথে সাথে মনে করেন প্রশ্ন করা শুরু করলেন, তা কিছু করার নাই। এখন কথা হলো যে, আহ, কে কি বলতেছিলেন যেন, একটু বলেন তো আবার। স্যার বলছিলাম চুলের কথা আর কি স্যার, চুলের কাটিংটা বা চুলটা কতটুকু ছোট রাখবো একটু যদি আইডিয়া দিতেন। চুলের কাটিংটা তো আপনি মোটামুটি মিডিয়াম কাটবেন, বড় করে রাখার তো কিছু নাই। জুলফিটাও মোটামুটি মানে রাখবেন, অনেকে জুলফি বড় রাখে, তো এগুলো রাখা উচিত না। মানে আপনার নিচ থেকে পুলিশের যে কাটটা, সাধারণত পুলিশ কাট বলতে কি নিচ থেকে, এখন বর্তমান তো সবাই মনে করেন ওই যে দিয়ে মেশিন দিয়ে মনে করেন নিচ থেকে উপরে উঠায়, ওইটা মিলিয়ে দেয়, সুন্দর করে মিলিয়ে দেয়, এবং সুন্দর একটা কাট, মানে আপনার মনে করেন মানে একটা অফিসিয়াল কাটের মতো কাটবেন। এই আর কি, জুলফিটা কম রাখবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি করবেন। এখন কালকে বা কালকে থেকে 10 তারিখ বা 15 তারিখের মধ্যে যাদের জি ভাইবা, স্যার, ধন্যবাদ। তাদের ক্ষেত্রে প্রথম রাউন্ড হলো কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? মানে 4টা শিফট আপনাদের শিফট করছে কয়টা, যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, অমুক তারিখ থেকে অমুক তারিখ, এরকম কয়টা যেন শিফট আছে? আচ্ছা, ঠিক আছে আমার স্যার কাছে। ওরকম তো কিছু জানি না, তবে 23 তারিখ শেষ স্যার। 23 তারিখ ভাইবা শেষ, আমার 23 তারিখ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন কথা হলো যে ভাইবা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 8 তারিখ। তো এই 8 থেকে 10 বা 15 তারিখের মধ্যে যাদের আছে, বা এখন এখন যেহেতু ভাইবার ডেট পড়ে গেছে, বা এটা তো আপনারা জানেন, এখন এখন আপনারা নানাভাবে বিচলিত হবেন। কালকে যারা ভাইবে দিবেন তারা একটু বেশি নার্ভাসনেস থাকার কথা, কি আছে না কি আছে, যে কালকে যেহেতু প্রথম দিবেন আপনাদের ওভাবে ধারণা নেই, তারপর নার্ভাসনেস আস্তে আস্তে কমবে। তো যারা কালকে বা 2-3 দিন ভাইবা দিবেন, তাদের জন্য আমার কথা হলো যে, আহ, প্রথম কথা হলো কি পড়ছেন না পড়ছেন এসব নিয়ে তো আর ভাবার কিছু নাই এখন। তো এইগুলো বাদ দেন, যে আমাকে এই মনে করেন বিসিএস প্রিলি বা অন্য কোনো কিছু না, যে অন্য কোনো পরীক্ষা যে আমাকে এটা জানতেই হবে, অমন কোনো বিষয় না। এইভাবে না পড়ে আপনারা কি করবেন, একটু চেষ্টা করবেন যে কালকের পেপারটা একটু সংগ্রহ করার জন্য। কালকে পরশু বা আগের দিন 2-3 দিনের পেপার একটু পড়লেন এখন, আর কালকের জেনে যাবেন যে 8 তারিখে কী বার, কত সাল, তারপর বাংলা কি মাস, কত সাল, পেপার পত্রিকায় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠছে, প্রথম আলো কিংবা 2-1টা পত্রপত্রিকার বিষয়গুলো আপনারা দেখে যেতে চেষ্টা করবেন। যদি সেটা না পারেন, অন্তপক্ষে মোবাইলে, ইন্টারনেটে, অনলাইনে দিয়ে দেখার চেষ্টা করবেন, বা একটা কপি নিতে পারলে ভালো হয়। আপনি ভাইবা বোর্ডে যখন যাবেন, প্রথম আলোর একটা কপি বা অন্য কোনো একটা পত্রিকার একটা কপি নিয়ে যাবেন, যে তার প্রথম এইগুলো আপনি একটু চোখ বুলিয়ে নেবেন, কারণ অনেক সময় ভাইবা যারা নেয় তাদের কাছে পেপার পত্রিকা থাকে বা টিভি টুবি দেখে, তো অনেক সময় ওই বিষয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এই হলো একটা বিষয়।
আরেকটা বিষয় হলো যে আপনাকে যথাসময়ে পৌঁছাতে হবে, প্রয়োজনে আপনি 1 থেকে 2 ঘন্টা আগে আসেন, দ্যাটস উইল হেল্প ইউ টু মেনটেন ইউর নার্ভাস সিস্টেম। মানে আপনি ওইখানের পরিবেশের সাথে মানুষের একটা আছে, সংযোজন পাওয়ার আছে। তো যে মনে করেন আপনি দূরে আছেন আর ওখানে গেলে পর আপনার প্রথমে একটু হার্টবিট বাড়বে, মনে হবে এই তো আমি যাচ্ছি, মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা জানে আমার কি হবে, হার্টবিট একটু বাড়তে পারে বা অন্যতম অনুভূতি আসতে পারে। কিন্তু যাওয়ার পরে ঠিকই কিন্তু আপনার ওই পরিবেশের সাথে অভিযোজনটা করে নিতে হবে। এর জন্য আপনি সঠিক সময়ে যাবেন। ঢাকা শহর, এটা কিন্তু এখন জানেন আপনারা, ট্রাফিক জ্যাম এখন একটু কম হলেও যেহেতু তারপরও যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল বিষয় হতে পারে, ওইগুলো করে আপনারা বুঝবেন যার যেদিন পরীক্ষা এর আগে আপনারা সঠিক সময়ে যাতে পৌঁছাতে পারেন, অন্তপক্ষে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা হাতে সময় বেশি রাখবেন, যাতে কোনো বিপদ হলেও যাতে আপনি করতে পারেন। আর একটা বিষয়, মনে করেন জ্যামে পড়ছেন, এটা সেটা বিভিন্ন মনে করেন আপনি জ্যামে পড়ে গেছেন, জ্যাম ছাড়তেছে না, প্রয়োজনে আপনি হাঁটা শুরু করবেন, অথবা একটা রিক্সা ওই পাশ দিয়ে রিক্সা নেবেন, কিংবা আপনি মোটর সাইকেলে চড়ে বসবেন, টাকা নিয়ে তখন টেনশন করবেন না। ঠিক আছে, এর জন্য ওই পকেটে কিছু টাকা অন্তপক্ষে রাখবেন একটু বেশি, যেহেতু একটা ভাইবের দিন, গুরুত্বপূর্ণ দিন, এত কিছু করছেন। তো এই বিষয়গুলো নিয়ে তো আর কোনো এখন আর মনে করেন যে ভাবার কিছু নাই। মানে মেইন হচ্ছে কি আপনি রিল্যাক্স মুডে যাতে বের হতে পারেন। আর একটা বিষয় হলো যে আপনি যদি পারেন আপেল কিংবা কিছু কার্বোহাইড্রেট টাইপের খাবার, যেগুলো হুট করে মনে করেন হালকা কেটে নিয়ে সেটা একটু ব্যাগে বা হালকা একটু পকেটে 2-1টা থাকতে পারে কিছু পার্ট, যখন আপনার খুবই খারাপ লাগবে বা মাথা ঘুরায় বা কোনো কিছু হতে পারে, খেজুর টাইপের হতে পারে বা মনে করেন কিসমিস টাইপের, হালকা রাখবেন যাতে আপনার অকওয়ার্ড লাগে না। ব্যাগের ভিতর আপনি যে ব্যাগ নিয়ে যাবেন সেখানে রাখলেন, একটু খেলেন, পানির বোতল একটা রাখলেন, পানির বোতল অবশ্যই রাখতে হবে সবসময়। যা এই পানি মনে করেন একটু খেলেন, এটা কিন্তু শরীরটাকে মনে করেন একটা হালকা করে। তো আপনার মনে করেন একটু খারাপ লাগলে তখন একটু আপেল খেলেন, মানে যেগুলো সহজভাবে খাওয়া যায় এবং ইজিলি আপনার, আপনি মনে করেন একটু পাশে ফিরে একটু খেয়ে ফেললেন, মানুষ বুঝলোও না, মানে এতে আপনার শরীরটা কি হলো, যে মনে করেন একটা শক্তি পেল, একটা চার্জ পেল, এভাবে করতে পারেন। তো আরেকটা বিষয় হলো যে ডকুমেন্টগুলো যে যে ডকুমেন্ট আছে, আজকে তো আপনাদের যদি আগামীকাল পরীক্ষা হয়, আজকেই মোটামুটি আপনারা সাজিয়ে রাখবেন। যে যে প্রয়োজনে, একটা বিষয় হলো ডকুমেন্ট প্রয়োজনে আপনি অতিরিক্ত নিয়ে যান, যা বলছে এমনি আপনি জানেন যে অ্যাডমিট কার্ডে বলে দিয়েছে যে এটা এটা এই এই বিষয়গুলো নিয়ে যাবেন। আপনাদের যখন বলছে যে অমুক তারিখ ভাই বা যে প্রজ্ঞাপন হলো, ওখানে বলছে যে এই এই বিষয়গুলো নিয়ে যাবেন, নাগরিকত্ব সনদ, জন্ম সনদ কিংবা সার্টিফিকেট, এটা সেটা যার যেখানে আছে সেই ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন। প্রয়োজনে অতিরিক্ত হলে আপনার তো সেটা সমস্যা নাই, কিন্তু একটা শর্ট পড়লে তখন সমস্যা, হ্যাঁ এটা আমি আনতে পারিনি, কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যান। অন্য অন্য বিষয় যেটা আছে আপনার মনে হচ্ছে যে এই পরীক্ষাগুলো, মাঠ পরীক্ষায় যেগুলো নিয়েছিলেন সেগুলো নিয়ে যান, কোনো অতিরিক্ত প্রয়োজনে নিয়ে যাবেন, কোনো ঝামেলা নাই। তো এই বিষয়গুলো প্রয়োজনে যেগুলো লাগবে না সেগুলো আপনি আবার ব্যাগে রাখবেন, শেষ, ঝামেলা মিটে গেল। তো এইভাবে আপনি ডকুমেন্টগুলো খুব ভালো করে নিয়ে যাবেন। এটা নেওয়ার পর আরেকটা বিষয় হলো যে চেষ্টা করবেন যে একটা চিরুনি, সেটা হতে পারে, আমরা অনেক সময় ছেলেরা যে চিরুনি দিয়ে মনে করেন নর্মাল ছোট চিরুনি থাকতে পারে, এমনি আমরা ওই যে হাতের মুঠোয় করে একটা চিরুনি আছে না, যে কি বলে ওইগুলো, মানে যে চিরুনি আপনি যেভাবে চুলই করেন, তো এটা করতে পারেন। হালকা একটা ছোট আয়না যদি থাকে তো থাকলো, বা যাই হোক ওই চিরুনিটা আপনি নিয়ে যেতে পারেন। অনেক সময় হয় কি আপনি অনেক দূর থেকে আসেন, অনেক নার্ভাস সিস্টেমে আসেন, অনেক করেন, মানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সমস্যা হতে পারে। তো চুলগুলো আপনার সামনে থেকে, আমাদের বাঙালিদের অনেক সময় একটু টাক টাক ভাব চলে আসে, তখন চুলগুলো একটু এলোমেলো হয়ে যায়, যেহেতু সামনের চুলগুলো একটু থাকে, মানে একটু বড় থাকে, এর জন্য অনেক সময় এলোমেলো হয়ে যায়। ওই চুলগুলোর সাথে সাথে আপনি একটা চিরুনি দিয়ে একটা সুন্দর করতে পারলেন। মানে এটা হলো আপনার সব কিছুর ভিতরে এগুলো হলো একটু এক্সট্রা স্মার্টনেস বলা যায়। এটা তো আপনাকে কেউ বলতেছে না আহামরি কিছু, এটা আপনাকে কেউ অকাটভাবেও নেবে না। এই আর পানি, তো পানির বোতল থাকবে, জল নেবেন, একটু কুলি করবেন যাতে আপনার মুখ থেকে দুর্গন্ধ না আসে। ঠোঁটটা একটু যদি কারো বেশি উল্টাপাল্টা থাকে, চেষ্টা করবেন যে ঠোঁটটা ভালো করে পরিষ্কার করে যেতে। ঠিক আছে, তো এভাবে করে মানে নাক মুখ অন্তপক্ষে চোখে
কোনো ক্যাতর না থাকে, আপনি তো জানেন চোখে ময়লা না থাকে বা অন্যান্য বিষয়গুলো যাতে না থাকে, একটু সুন্দর করে যাবেন। মানে আর আর চেষ্টা করবেন যে বেল্ট এবং এই যে আপনার জামা, এইটা যেন সুন্দর করে হয়, মানে এটা সুন্দর করে ফিটিং হয় এবং আপনি আহ, মানে বেল্ট জামাটা আর এটা এমন করে রাখলেন যাতে আপনাকে বোঝা যায় স্মার্ট ছেলেটা, স্মার্ট। এভাবে করে গেলেন। জুতাটাও চেষ্টা করবেন ভালো করে কালিকুলি করে, মানে যার যেটা আছে, এখন যার যেটা আছে, জুতো এখন অক্সফোর্ড থাকুক বা নর্মাল থাকুক, সেইটা নিয়ে আপনারা খুব সুন্দর করে যাবেন। ঘড়ি একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আর আপনারা অনেকেই বললেন ব্লেজারের কথা। ব্লেজার, যার আমার কাছে মনে হয় যে ব্লেজার এখন যেহেতু গরমের সময় বেশিরভাগ যাবে না, তো সেক্ষেত্রে আপনি নাই নিতে পারেন। আর যদি কেউ যদি মনে করেন যে না আমি ব্লেজার পরে কমফোর্ট, আমি আই এম কনফিডেন্ট, সেক্ষেত্রে আপনাকে বাধা দিব না, সমস্যা নাই। আপনি এখানে তো বাধা নিষেধ করেনি, এভাবে করে আপনি যেতে পারেন। আর কথা হলো যে যেভাবে বলবে, আপনাদের তো প্রথমে হয়তো একটা গেস্ট রুমে নিয়ে যাবে, সেখানে আপনাদের কিছু কথা বলবে যে এই বিষয়, এটা করবেন সেটা করবেন, আপনাদেরকে একটা ব্রিফিং দিবে। পরবর্তী সময় আপনাদের ভাগ ভাগ করে বোর্ডে নিবে। তো ঢোকার সময় চেষ্টা করবেন যে যে কোনোভাবে যে শব্দ, মানে একদম ইঁদুরের মতো হাঁটা যাবে না, আবার সিংহের মতো হাঁটা যাবে না, মাঝামাঝি পর্যায়ে একটা হাঁটা চেষ্টা করবেন। দরজাটা খুলবেন যাতে আস্তে করে, শব্দ বেশি না হয়। আবার এটা করতে গিয়ে আবার একদম মেনু বেরোয়ের মতো যাওয়া যাবে না, আস্তে করে আপনি গেলেন। যাওয়ার পর দরজায়, এরপর আপনার চেহারটা আপনি টেনে, একদম আপনি টেনে বসবেন, এমন যাতে শব্দ না হয়, প্রয়োজনে একটু জাগিয়ে একটু সিস্টেম করে বসবেন যেভাবে হোক। তো বসার পর কুঁজো হয়ে বসবেন না, মোটামুটি স্ট্রংলি বসবেন। হাত টেবিলের উপরে রাখবেন না, সালাম দিবেন, ঠিক আছে, গিয়েই বলবেন আসসালামু আলাইকুম। এসে আর চেহারের পাশে বসেই আপনি সবার কাছে বলবেন যে স্যার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একবার দুইবার যেটাই হোক। তারপর তারা যদি সালামের উত্তর দেওয়ার পরেই কিন্তু তারা বসবে যে বসেন আপনি, তখন আপনি বলবেন থ্যাংক ইউ স্যার বা ধন্যবাদ স্যার, এভাবে বলবেন। আর যদি কেউ হিন্দু হন, নমস্কার দিতে পারেন। এটা হচ্ছে আবার সালামও আসসালামু আলাইকুম জাতীয়ভাবে দিতে পারেন, ইটস নট এ ম্যাটার, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি বসলেন। এরপর আপনার কাগজপত্র যা দিতে বললো আপনি দিলেন। এরপর আপনাকে যা যা প্রশ্ন করলো ওইভাবে আপনি মনোযোগ সহকারে শুনে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি ভাববেন যে না, আমি সুব্রত স্যারের কাছে যে ভাইবা দিয়েছি ওইভাবেই দিচ্ছি ভাইবা। অথবা আপনি প্রত্যাশার চাপ কম রাখবেন। আমরা এক মানুষ, আমরা ভাই ভাই মানুষ, এটা তো এমন না বাঘ ভাল্লুক সিংহ এরকম টাইপের না, মানুষই। মানুষই আপনাকে জিজ্ঞেস করতেছে, মানুষই আপনাকে সব কিছু করতেছে। তো এইগুলো মনে করেন কোনো নার্ভাসনেস, কোনো সিস্টেম, কোনো কিছু আনবেন না। আপনি যদি না পারেন বলবেন স্যার দুঃখিত, এটা আমার জানা উচিত ছিল, আমি মনে করতে পারছি না, যেটা একদম সরাসরি। আর যেটা আপনি না জানলেও সমস্যা নাই, বলবেন যে স্যার আমার জানা নেই, দুঃখিত আমি স্যার। তো এইভাবে করে আপনি বিনয়ের সাথে ভাইভাটা দিয়ে আসবেন। আপনি বেয়াদবি করবেন না, আশা করি পাশ করে যাবেন। আর আপনার যদি রিটেনে মোটামুটি ভালো মার্ক থাকে, বেয়াদবি না করলেই আপনি পাশ করে যাবেন। আর চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন। এইটা একটু যতটুকু, যদি আপনার কষ্ট হয় তারপরেও চেষ্টা করবেন যে চোখে চোখ রেখে বিনয়ের সাথে যতটুকু বলা যায় সেইভাবে কথা বলতে। এইভাবে করে আস্তে করে বেরোনোর সময়ও যেন আস্তে করে আপনি একটু সরে আস্তে করে চলে আসবেন। বেরোনোর সময় দরজাটা চেষ্টা করবেন আপনার, যাতে দরজাটা আপনার বড় ধরনের শব্দ বা এরকম কিছু না হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি নেবেন। এখন কি পড়লেন, কি পড়লেন না, কি হলো, কি হলো না, কাকে কী কী ধরতেছে, এটা নিয়েও খুব বেশি টেনশন করা আপাতত। কালকে যারা ভাইবা দিবেন তারা অবশ্যই আমাদের গ্রুপে আপনাদের ভাইবার আপনার পরিচয় দেন না দিয়ে প্রয়োজনে আপনি শেয়ার করবেন, আমরাও সেটা দেখব। অনেকের এটা সুবিধা হবে। এগুলো দিয়ে দেখলেই যে কারো ভালো ভাইবা হয়ে গেল এমন না, আপনি আপনার ভাইবাটা অবশ্যই এদের কাছে শেয়ার করবেন। এরকম শেয়ার করলে সবাই সবার ভাইবাটা পাবেন। তখন আপনাদের একটু হলেও বোঝার হবে যে আপনি মানে ভাইবার আসলে প্রশ্নের ধরন কেমন যাচ্ছে। এক এক দিন এক এক রকম ধরন যেতে পারে, তবে কমন একটা ধরন কিন্তু থাকতে পারে। তো এর জন্য আপনাদের উচিত হবে যে টুকটাক অল্প সময় মনে করেন এইগুলো মানে নিয়ে খুব বেশি হা হুতাশ না করা যে আজকের ভাইবা কী হলো, ওইটা জানতে জানতে যদি আপনার আসল প্রস্তুতি না হয় তখন কিন্তু আরও বিষয়টা খারাপ হয়ে যাবে। তো
তো আশা করি আপনারা সবাই সবারটা শেয়ার করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ওকে, তো এখন কথা হলো যে অনেক কথা বললাম, এইগুলোই আসলে কমন কথা। আর আপনাদের এই কমন কথাগুলো আমি আপনাদের পরবর্তী, আর এমনি অনেক দিন আমি কমন কথাই বলছি হয়তো, কিন্তু আজকে একটু আরেকটু ভালো করে বলার চেষ্টা করলাম। তো আশা করি এইগুলো আপনারা মেনটেন করে চলবেন, আপনারা পাশ করবেন এবং ভালো আপনাদের একটা চাকরি হবে, আপনাদের সাথে কলিগ হিসাবে আপনাদের সাথে দেখা হবে। আমার অনেক ছাত্রছাত্রী দেখা হয় এখন এয়ারপোর্টে, ভালো লাগে বিষয়গুলো। আশা করি আপনাদেরও এই স্বপ্নটা পূরণ হবে এবং আমারও ভালো লাগবে যে না, আমাদের ব্যাচ থেকে আপনারা জব করতেছেন। এখন আগামীকাল যার ভাইবা, একটু বলেন তো কার ভাইবা? স্যার আমার ভাই আগামীকালকে। আচ্ছা, আর বাকি সবাই হাত নামান তো। এই আগামীকাল যে ভাইবা, আমি প্রতিদিন যে এরকম আপনাদের নিতে পারবো তা না। ভাইবা ক্লাস অলরেডি মোটামুটি আমাদের হয়েই গেছে, কিন্তু নতুন যারা এসেছে ওদের জন্য 2-3টা ক্লাস নিব এবং আপনাদের জন্য হালকা পাতলা, যার মনে করেন যাদের একটা ভাইবা দিয়েছেন বা একদম দেননি, তাদের জন্য হয়তো আমি আর 2-3 দিন ক্লাসে আসব। আপনারা মনের ভিতর কষ্ট নিয়েন না। আশা করি আপনারা মোটামুটি আমার কাছ থেকে ফিডব্যাক পেয়েছেন এবং যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য অন্তপক্ষে আমি 2-3 দিন আরও আসার চেষ্টা করব। আচ্ছা, গোলাম আজম, জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ গোলাম আজম, কি অবস্থা আপনার? প্রিপারেশন কেমন? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্যার। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিন তো, একটু শুনি। স্যার আমি গোলাম আজম, বাসা নীলফামারী জেলা, পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছি এবং স্নাতকোত্তরে অধ্যয়নরত। আচ্ছা আচ্ছা, আপনার মেজর সাবজেক্টটা কি? স্যার আন্তর্জাতিক সম্পর্ক। আচ্ছা আচ্ছা, তো এই আন্তর্জাতিক সম্পর্ক, বর্তমান সময়ে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে এই যে যে হামলা, তো আন্তর্জাতিক সংগঠনগুলো কেন ব্যর্থ? স্যার আপনি মনে হয় আন্তর্জাতিক সম্পর্ক বলতে ওআইসি, এই জাতিসংঘ সহ এইরকম কিছু সংগঠনকে বোঝাচ্ছেন। তো এই সংগঠনগুলো পুরোপুরি ব্যর্থ না। এর মূল কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের যে এইড, যেমন ইউনিসেফ সহ ইউএনআরডব্লিউএ, জাতিসংঘের একটি হচ্ছে অঙ্গ সংগঠন, যেটা হচ্ছে ফিলিস্তিনে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য এইড বা এই ধরনের এইড গুলো দিয়ে থাকে, এর মাধ্যমে ওইখানে কার্য পরিচালনা আচ্ছা করে। গোলাম আজম, মূল কথা হলো কি যে মানে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, হয়তো আপনি, আমারও করা ভুল হতে পারে, আপনারও হয়তো। এখন কথা হলো কি, স্যার আমি আসতেছি, ওইখানে আসতেছি। হুম হুম, না না না, এইভাবে আপনি যদি বলেন তাহলে আপনার উত্তরটা ভালো হবে না, কারণ আপনার সময় তো কম দিবে, বুঝেন না? যে সময় না আপনি, স্যার, আপনি বলতে পারছেন টু দা পয়েন্টে বলবো আর কি, ডিরেক্ট, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, টু দ্য পয়েন্টে কথা বলবেন, কারণ আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেই সময়টা আপনি নাও পেতে পারেন। তো জি তখন স্যার। আপনার এটার জন্য আপনার হয়ে যাবে। তো আপনি টু দ্য পয়েন্টে বলেন যে আসলে আন্তর্জাতিক সম্পর্কে যেহেতু আপনি পড়াশোনা করেছেন, আপনার জন্য এটাই বিষয় যে এই যে যে মনে করেন আন্তর্জাতিক সংগঠন বা যারা যারা আছে, এখন এই সংগঠনগুলো তো একটা বড় ধরনের সংগঠন, যেমন ইউএন, ওআইসি বা অন্যান্য বিষয়। তারপর কিন্তু একটা দেশের কাছে কেন এরা ব্যর্থ? স্যার একটা দেশের কাছে এরা ব্যর্থ এই কারণে যে হচ্ছে আমরা যে জাতিসংঘের যে P5 বলে 5টা রাষ্ট্রকে জানি, এই 5টা রাষ্ট্রের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স, এরা পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিত্ব করে, যারা হচ্ছে ইসরায়েলকে সবসময় এক ধরনের সমর্থন করে যায়। এবং বাকি যে দুটি রাষ্ট্র আছে এগুলো হচ্ছে বিভিন্ন সময় উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব করে এবং এদের স্বার্থ অনুযায়ী কাজ করে। এদের মধ্যেকার যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলোর মধ্যে আছে বিভিন্ন ধরনের যে শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির আলোচনাগুলো আসে, এরা না হচ্ছে আপনি তো তাদের যে গোলাম ভেটোগুলো আজম, আছে এই আপনি ভেটোগুলোর তো মাধ্যমে। মূলত, গোলাম আজম আমার কথা শুনেন, আপনি কথা বলছেন একজন নর্মাল স্টুডেন্টের মতো, আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্টের মতো কোনো কথা হচ্ছে না। স্যার আচ্ছা, একটু বলবেন কেমনে বলবো? না এটা কমে হলো যে
মানে আমরা যতই বলি না কেন আমাদের যে এই যে আন্তর্জাতিক ব্যবস্থা, এখানে স্টেটেই সবচেয়ে বড় শক্তি নাকি? আন্তর্জাতিক শক্তির হ্যাঁ কোনো জি মূল্য আছে? ওইটা তো মানে স্টেটকে বড় ফ্যাক্টর হিসেবে দেখা হয়, মেইন ফ্যাক্টর হিসেবে দেখা হয়। আর যেহেতু এখানে ইউএস একটা বড় স্টেট ফ্যাক্টর বা জাতীয় ন্যাশনাল ইন্টারেস্টেই সবচেয়ে বড় ইন্টারেস্ট, ইন্টারন্যাশনাল ইন্টারেস্টটাকে কিন্তু বড় ইন্টারেস্ট বলা যায় না। তো এর জন্য স্যার না এই পয়েন্টটা আপনাকে আনতে হবে, আর তারপর বাকি আপনি যা বলেন বলেন। হুম। আচ্ছা, বুঝতে পারছি সমস্যা বুঝতে নাই পারছি। এগুলো। স্যার যেহেতু আপনি ভাইবে দিতে যাচ্ছেন, আপনার আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধ বিষয় ধরবেই আমার কাছে মনে হয়। এই ফিলিস্তিন, জি তারপর ইসরায়েল, তারপর বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, এগুলো নর্মাল ধরবে। আপনার এই বিষয়গুলো জি নিয়েই পেপার পত্রিকায় পড়ছেন, আপডেট প্রতিনিয়ত খবর টবর জানবেন। আর কনফিডেন্টলি দিয়ে দেন, আশা করি ভালো হবে গোলাম আজম, সমস্যা নেই। জি স্যার জি স্যার। আচ্ছা, মামুন ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। আপনার ভাইবে কবে মামুন? আগামীকাল স্যার। আচ্ছা মামুন, আপনার পরিচয়টা একটু দিন। স্যার, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায়। আমি স্যার বর্তমানে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছি রংপুর আরআরএ, এবং আমি ডিপার্টমেন্টের অনুমতি ক্রমে বিএসএস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস সম্পন্ন করেছি স্যার। ও, আপনি পুলিশ সদস্য হিসেবে আছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো বিষয় তো। আহ, এত কিছু করার পরেও মোটামুটি আপনি এই পরীক্ষাটা দিতে পারছেন, ডিপার্টমেন্টে এত কষ্ট করতে পারছেন, এই স্বপ্নর পিছনে কারণগুলো কি কি? মূলত স্যার এসআই হিসেবে আসার প্রধান কারণ হচ্ছে আমি স্যার আমার কর্মজীবনে আরো মান কর্মজীবনে আরো। কর্মজীবনে আরো দক্ষতার সহায়তা আরো কাজ করতে পারবো। তারপরে আমার স্যার কাজের পরিধিটা একটু বেশি বেশি হবে স্যার। বিভিন্ন নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আহ, আচ্ছা নতুন আচ্ছা নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। আর স্যার সর্বোপরি স্যার আমার উন্নত ক্যারিয়ারের সুযোগ হবে স্যার। মানে আচ্ছা আচ্ছা, পদোন্নতির সুযোগ হবে কাজের এজন্য। কাজের পরিধি বৃদ্ধি পাবে, তারপর আমি আজ এ সাব ইন্সপেক্টর তদন্ত এটা পাবো, তারপর সব মিলিয়ে আমি বেশি সেবা করার আরো সুযোগ পাবো নাকি? আচ্ছা। জি স্যার। তো মামুন, কি অবস্থা, প্রস্তুতি কেমন কেমন কি হচ্ছে? কি অবস্থা, এখন কই আছেন? আমি স্যার ঢাকায় আসছি স্যার। হুম। আহ, স্যার প্রস্তুতি বলতে এখন স্যার এই যে, আমার একাডেমিক বিষয়ে প্রশ্ন করলে কি বলবো না বলবো সেটা বুঝতেছি না স্যার। একাডেমিক বিষয়টা তো, এটা তো আপনার কিছুটা সব সাবজেক্টেই আছে। জি স্যার। সব সাবজেক্টেই আছে তো। এখন কথা হলো যে এর ভিতর আপনি একাডেমিক অনেক কিছু বলতে পারে, আপনি তো মনে করেন এর ভিতর সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা সবই তো পড়ছেন মনে হয়, এরকম না বিষয়টা? জি স্যার, সবই স্যার। তো ওর ভিতর ওই টুকটাক আপনি যা পড়ছেন ওইগুলোই আসবে, ওইগুলোই ধরবে, অথবা বর্তমান সময়ে আলোচিত যে বিষয়গুলো আছে আপনি কনফিডেন্টলি বলবেন, কোনো ধরনের নার্ভাসনেস নেবেন না। আপনি মনে করবেন ওখানে কোন র্যাঙ্কের পুলিশ অফিসার আছে, কে কি আছে না আছে এগুলো নিয়ে ভাবতে যাবেন না, বরং আপনি নিজের ভিতর এটা নিজেকে নিজেকে ক্রেডিট দেন যে না, অনেক ভার্সিটির স্টুডেন্ট অনেক সময় এইখানে কিন্তু রিটেন পরীক্ষায় টিকতে পারেনি, অনেক হতে পারে, কিন্তু আপনি কনস্টেবল থেকেও মনে করেন ডিগ্রি পাস করে অনুমতি নিয়ে যে কষ্ট করে এ পর্যন্ত এসেছেন, এই যে যে স্বপ্ন পূরণের, এখানে আপনাকে আটকে রাখার মতো ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তারই আছে বা আল্লাহ তালারই আছে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনি এই কনফিডেন্টটা নিয়ে যাবেন। আর নতুন করে এখন আমি ওভাবে ধরতেছি না, যাদের ভাই বা 2-3 দিনের ভিতর এখানে এখন মনে করেন কঠিন হোক না, কঠিন হয়ে যায় না সহজ হয়ে যায়, তো কনফিডেন্ট কখনো লো করা যাবে না, এর জন্য আমি এখন ওরকম আপনাকে করতেছি না, ঠিক আছে? আখতারুজ্জামান সৈকত। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আখতারুজ্জামান সৈকত, আপনার ভাইবা কবে?
স্যার আমার ভাইবা কালকে 11টা আচ্ছা 30 আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা ভাইবা দিবেন এরা আপনার নাম যদি প্রকাশ করতে নাও চান আপনারা আমাদের গ্রুপে জানিয়েন, আমি প্রয়োজনে পোস্ট করে দিব। অনেকে তো বিভিন্ন এরকম থাকে। আশা করি আপনারা যারা পেইড বেসে আছেন ওগুলো আপনারা শেয়ার করবেন। অন্তপক্ষে যদি বলেন যে না স্যার আমি পেজে দেওয়ার দরকার নাই, তাহলে গ্রুপের মানুষ জানুন, গ্রুপে জানবে, তাহলে সমস্যা নাই, বুঝলেন না? জি হ্যাঁ, স্যার। সৈকত আপনার সাবজেক্ট কি, কোন জেলা আর কোন জেলা থেকে স্যার এসেছেন? আমি আখতারুজ্জামান সৈকত, আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা জলঢাকা থানা কৈমারি ইউনিয়ন। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে পরিসংখ্যান ডিপার্টমেন্ট। পরিসংখ্যান, আচ্ছা আচ্ছা। নীলফামারীর বিষয়গুলো জানছেন তো না? জি স্যার, নীলফামারী বিষয়ে জানি। আর এই যে যে পরিসংখ্যান বিষয়ে কি কি পড়েছেন বলেন তো আমাকে একটু। স্যার পরিসংখ্যান বিষয়ে পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের নামকরণ, পরিসংখ্যানের গুরুত্ব কি, পরিসংখ্যানের কাজ কি, তারপর হচ্ছে নমুনায়ন কি, পপুলেশন কি, ডিজাইন কি, বিভিন্ন প্রকার ডিজাইন, ওই তথ্য যে কি, আমাদের তথ্য আমাদের ওই যে প্রকারভেদ। আদমশুমারি যেটা হয়েছে কোন পদ্ধতিতে, তারপরে যে রিসার্চগুলো করে, একটা কোয়ালিটেটিভ রিসার্চ, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ, এগুলো তো জানছেন না? জি স্যার, টুকটাক জানছি। আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশ পুলিশে এখন পুলিশের প্রধান কে আছেন? পুলিশের প্রধান হচ্ছে স্যার মোহাম্মদ বাহারুল আলম। আচ্ছা, বিপিএম, তারপরে স্যার, এরকম স্যার টাইপের বলবেন। মানে মেইন হচ্ছে কি যেই বলবেন না কেন, আপনার পদমর্যাদায় যেই হোক না কেন, আপনি স্যার স্যারই বলবেন, ঠিক আছে? যে অমুক স্যার, অমুক স্যার, অমুক স্যার, এটা বললেই ভালো হয়। ঢাকায় আসছেন? স্যার আমি ঢাকায় থাকি, আজিমপুরে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কনফিডেন্টলি দিয়ে দেন, সমস্যা নাই, বুঝলেন? ভালো হবে আশা করি। জি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, আমাদের রাখি। আচ্ছা, ইউনুস। স্যার আসসালামু আলাইকুম। ইউনুসের ভাইবে কবে? স্যার আমার আগামীকালকে 8:30 আপনাদের তো অনেকগুলো আগামীকাল, যাই হোক ভালো। তা ইউনুসের প্রস্তুতি কেমন ইউনুস? স্যার মোটামুটি পড়ছিলাম ডিপার্টমেন্ট ডক্টর ইউনুস সম্পর্কে, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এগুলো দেখছিলাম, আচ্ছা আচ্ছা পুলিশ। আচ্ছা। যা আশা করি আপনি তো এমনি মোটামুটি ভাইবাও ভালো দিয়েছেন, কোনো সমস্যা হবে না, মনে করেন কনফিডেন্টলি দিবেন ভাই, আপনার হারানোর কিছু নাই। আপনাদের সবার জন্য একই কথা যে ভাই হারানোর আমার কিছু নাই। হ্যাঁ, আমি ভালো করব বা চেষ্টা করতে হবে। হ্যাঁ, নার্ভাসনেসও একটু আসতে পারে, ওটা নর্মাল, কিন্তু এটাকে অন্যভাবে নেওয়া যাবে না। আশা করি এই যে ইউনুস বিষয়টা আপনাকে ধরবে, আমার মনে হয় আপনার ভাইবাটা সহজ হওয়ার কথা, বা কঠিন হোক সহজ হোক, আপনি জানেন যে কোন বিষয়ে ধরতে পারে। যদি এরা আমার কাছে মনে হয় যে মানে রিলেভেন্ট প্রশ্ন করে, তাহলে তো এই বিষয়ে প্রশ্ন করবে, অন্তর্বর্তীকালীন সরকার, সংস্কার, ইউনুসের সফলতা। ঠিক আছে, আপনি বলেন ইউনুসের সফলতা কি কি? ইউনিসের সফলতা হচ্ছে, আচ্ছা, নর্মালভাবে আপনি চিন্তা করেন ইউনিসের সফলতা কি, যে এখানে সে বিভিন্ন ধরনের মানে সংস্কারের যে কাজ হাতে নিয়েছে। দ্বিতীয়ত বিষয় হলো কি, যে দুর্নীতি রোধ করার চেষ্টা করছে, তাই না? তারপর মনে করেন এই যে নতুন সফল একটা, এই যে ফেসিবাদী সরকার, আরও এই এই সরকারকে উৎখাত করে নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সে করে আছে। এরকম টুকটাক আরও বলবেন, আরও কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আপনার মাঝামাঝি অবস্থানে থাকে, এরকম কিছু বলবেন, সমস্যা নেই। ভালো হোক, বেস্ট অফ লাক ভাই। জি স্যার ধন্যবাদ। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মেহেদি, আপনার ভাইবে কবে? স্যার আমার 12 তারিখে ভাইবা। আচ্ছা আচ্ছা, তা আপনার সাবজেক্ট কোনটা? স্যার আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি মোটামুটি ভালোই ভাইবে দিয়েছেন। এখন কোথায় আছেন, ঢাকাতে? জি না স্যার, আমি রাজশাহীতে থাকি। আচ্ছা আচ্ছা, ঢাকা আসবেন কবে? ঢাকায় শুক্রবারে সকালে যাব। আচ্ছা আচ্ছা, তো কি কি পড়ছেন বলেন তো, আপনার শিডিউলটা বলেন, কি কি পড়ছেন? স্যার মোটামুটি আমার নিজের সম্পর্কেই বেশ কয়েকটা গুণী ব্যক্তিত্ব আছে, এবং আমার বাবার নাম নজরুল, তার নামেও আছে, আমার মার নাম আবার মরিয়ম, তার নামেও আছে। মোটামুটি এগুলো দেখছি নিজের সম্পর্কে। আর টুকটাক যেমন এই মানে ইউনুসের যে বিমস্টেক হইলো সম্মেলন, তারপরে আপনার
এই সংবিধান থেকে, হুম হুম তারপর হচ্ছে পুলিশের কিছু সংস্কার, মানে কি কি আনা দরকার এখন, আমি কেন পুলিশ হতে চাই, হুম। নিজের জেলা সম্পর্কে, এই স্যার মোটামুটি নিছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, মোটামুটি আশা করি ভালো হবে। আর ইতিহাস সংস্কৃতি বিষয়ে নিজের সাবজেক্টে আপনার ওরকম কিছু কিছু ধরতে পারে, তবে ওই রাজনীতি টাইপেরই বেশি চলে যাবে আমার মনে হয়, ঠিক আছে? এই তো আশা করি ভালো কিছুই করবেন, সমস্যা নাই। কনফিডেন্ট লো করিয়েন না, বুঝলেন? আর ঘুম টুম ভালো করে করিয়েন। হ্যাঁ, আর আপনার ভাই বা আমি তো দেখেছি শুনেছি, ভালোই হয়, সমস্যা নেই। ওকে। স্যার পুরো চিল মুডে আছি স্যার, দোয়া রাখিয়েন, যা হবে। আচ্ছা আচ্ছা, এই চিল মুডে থাকেন আপনারা সবাই, এইটাই আমি চাই, ঠিক আছে? যে চিল মুডে থাকেন, কারণ এখন চিল মুডে থাকলে বরং লাভ হবে। এখন প্রয়োজন আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন একটা, কিন্তু কথা বলার সময় মনে করেন চেষ্টা করবেন যে শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। এখন আবার সেই মনে করেন আপনি চিটাগাঙ্গা হইলেন, তারপর আপনি বললেন এটা সেটা ভাবে, ওইভাবে না, চেষ্টা করবেন যে না, একটা শুদ্ধ ভাষায় কথা বলতে। স্যার আমি ল্যাপটপ এবং ফোনের সামনে ভাইবা নিজে নিজে দিয়েছি, তো হুম স্যার হুম। আমার সমস্যা একটা হচ্ছে যে চোখের পাতা একটু বেশি পড়তেছে, এটা কিভাবে এটা করা যাবে স্যার? এটা এখন হুট করে তো কিছু পারবেন না। তো এটা নিয়ে ভাবারও দরকার নাই। চোখের পাতা আমাদের বেশিরভাগেরই পরে, এই ওটা মনে করেন যখন আমরা একটু নার্ভাস থাকি বা কথা বলা যখন শুরু করি, অনেকের আর কি এটা বেশি পড়ে, এগুলো নর্মাল। তো এটাকে নর্মাল হিসেবেই নেন। আর যেহেতু একটু সচেতন আছেন, এখন হুট করে আপনার আহামরি চেঞ্জ করা যাবে না, চেষ্টা করবেন। আপনি আবার এটা চেঞ্জ করতে গেলে দেখবেন আপনার অকার্ড সিস্টেম হয়ে যাবে, আপনি কিনা তাকাই থাকেন, তাহলে মনে হবে যে এটা কী হইলো, এটা পাগল হয়ে গেল নাকি, ঠিক আছে? এবার তখন চোখে যদি টিপনি না মারে তাহলে কিন্তু আপনিও মানে আপনি মনে করেন স্যারের দিকে তাকাইয়ে থাকলেন একদম, চোখে টিপনি না মাইরা মনে করেন 30 সেকেন্ড, তখন তো মনে করেন না যে ভাববে, স্যারও ভাববে যে কাজ হয়ে গেছে বুঝি, আমাকে মনে হয় কিছু করে ফেলবে, ঠিক আছে? এরকমও হয়ে যেতে পারে। স্যার একটা আচ্ছা, কোশ্চেন ছিল। বলেন। আমাকে যে প্রশ্ন করবে আমি তো তার দেখে উত্তর দিব অবশ্যই, তার চোখের দিকে তাকিয়ে, কিন্তু মানে ওই সময়ে তাদের অন্য কারো দিকেও তাকাবো নাকি তার দিকে দেখেই অ্যান্সারটা করব? এখন কয়জনের দিকে তাকাইতে পারবেন আপনি? বিশেষ করে ওনার দিকেই বেশি ফোকাস রাখবেন, তারপর হালকা পাতলা একটু মনে করেন না ওই না দিকে, স্যার, ওনার দিকেই তাকাবেন, যে প্রশ্ন করবে তার দিকেই তাকানোর চেষ্টা করবেন। আর হালকা পাতলা এমনভাবে তাকাবেন টেরা মানুষের মতো মনে করেন, ঠিক আছে? যে মনে করবে যে সব দিকেই আপনি তাকাচ্ছেন। কিন্তু আবার এইটা করতে গিয়ে আবার উল্টাপাল্টা করেন না। আপাতত একটাই সাজেশন, যে প্রশ্ন করবে তার দিকেই তাকাইয়ার চেষ্টা করবেন কথা বলার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সৈয়দ আশিক। আসসালামু আলাইকুম আশিকের ভাইবা কবে? স্যার। আমার ভাইবের 9 তারিখ, 9 পরশুদিন। তারিখ। যে আপনার পরিচয়টা একটু দেন আশিক। আপনি ভাইবা দিয়েছেন টুকটাক জানা আছে, ভালোই দেন, সমস্যা নেই। স্যার আমি মোহাম্মদ আবু সাইদ আশিক, আমার বাসা গঙ্গাচড়া, রংপুর। হুম। আমার পড়াশোনা ফাজিল কামিল কমপ্লিট করেছি, এখন ভাইবার প্রস্তুতি নিতেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনি কি কি পড়ছেন? আপনার সাবজেক্ট বা ডিপার্টমেন্ট যেটা পড়ছেন ওটা কি কি পড়ছেন বলেন, মানে আমি এগুলো একটু রিফ্রেশ, ব্রেইনের রিফ্রেশ। আপনি সবার সামনে বলতেছেন, এটা একটা বিষয় যে হ্যাঁ আমার রিফ্রেশমেন্ট হচ্ছে, যে আমি এটা পড়ছি সেটা পড়ছি। এখন আর প্রশ্ন না করে মনে করেন আপনাদের কনফিডেন্ট লো বা হাই করার দরকার নাই, বুঝলেন না? বলেন। সাবজেক্ট বিষয়ে পড়ছি হচ্ছে বিভিন্ন যে ইসলামের যে যুদ্ধগুলো আছে, বদর যুদ্ধ, উহুদ, খন্দক, খায়বারের যুদ্ধ, মুতার যুদ্ধ, চারজন খলিফা সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু সাবজেক্ট বিষয়ে এগুলো নিয়ে পড়ছি। যেহেতু আমার সাবজেক্ট হাদিস ছিল, তো ওই বিষয়ে হাদিসের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কিছু যে হাদিসগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো পড়বেন। আর একটা বিষয় হলো, যেহেতু ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হচ্ছে, তো সেক্ষেত্রে এই যে ইসলামের যে একতা বা এটার অভাব, এর পিছনে দায়ী কি, বা নিজের মতো করে এই কিছু কিছু উত্তরগুলো ইসলামের দৃষ্টিতে দেওয়ার চেষ্টা করবেন, বুঝলেন? আর হচ্ছে যেহেতু আমার অ্যাডমিট কার্ডে বা সার্টিফিকেটের নাম আবু সাইদ, তো আবু সাইদ সম্পর্কেও
তথ্যগুলো নিচ্ছি। এটা আপনার সাপেবর, এটা ভালো কিছু হতে পারে আশা করি। আবু সাইদ যেহেতু একটা বিষয় পুলিশের সাথেও কিছুটা মনে করেন তখনকার সাংঘর্ষিক ছিল, তো আপনি আবু সাইদ যেহেতু আপনি অবশ্যই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আপনি ইতিবাচকভাবে দেখবেন, তবে মধ্যপন্থায় চলবেন, বুঝলেন? জি মধ্যপন্থায় স্যার। চলবেন। তারপর আমার আব্বুর নাম হচ্ছে আব্দুল খালেক। আব্দুল খালেক ছিলেন হচ্ছে পুলিশের প্রথম আইজিপি। তো সে সম্পর্কে একটু ধারণা নেওয়া। ঠিক আছে আশিক, সমস্যা নাই, ভালো হবে আশা করি। বেস্ট অফ লাক ভাই। ওকে, আলফাজুর রাহাত। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার যদি প্রশ্ন করা হয় যে আবু সাইদ কিভাবে মারা যায়, এটা উত্তরটা কি সরাসরি কিভাবে দেব? আপনি বলবেন যে স্যার আমরা যে রিপোর্ট দেখেছি বা জানা মতে যে পুলিশের যে শর্ট গান কাছাকাছি দূরত্বে যখন করা হয়, আঘাত করা হয়, গুলি করা হয়, তখন সে মারা যায়, অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। এই আর কি, মানে এইভাবে করেই তো রিপোর্টটা বের হয়েছে। মারা যায় এটা কি বলা যাবে এরকম কিছু? আপনি বলতে পারেন যে স্যার ওই যে কাছাকাছি সময়ে, এটা আপনি সরাসরি বলবেন যে আমরা যতটুকু জানি, এইভাবে প্যাচ দিয়ে কথা বলবেন। স্যার আমরা যতটুকু দেখতে পেয়েছি বা আমরা যতটুকু জানি, যে রিপোর্টে যতটুকু এসেছে, যে কাছাকাছি সময় অতিরিক্ত মানে কাছাকাছি দূরত্বে গুলিতে মারা যায়। আপনি পুলিশ শব্দটা প্রয়োজনে উল্লেখ না করলেন, গুলিতে মারা যায়, ঠিক আছে, এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলেন, তাহলে তখন তারা যদি জিজ্ঞেস করে কার গুলিতে, এটা মনে হয় করবে না, তারাও তো পুলিশ না। এই আর কি। একটা ছিল স্যার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা কি বা পুলিশের গুরুত্ব কতটুকু ছিল এখানে ছাত্র আন্দোলনে? এখানে ভূমিকা আপনি এটুকুই বলবেন যে আসলে পুলিশ স্যার ওই সময় ভূমিকা বলতে কি, আপনি এই কথাটা নিয়ে আসতে পারেন যে স্যার পুলিশ সরাসরি সরকারের নিয়মে চলে, সরকারের আদেশে চলে। বেশিরভাগ পুলিশ অফিসারই অধস্তন পুলিশ অফিসার, অধস্তন কর্মকর্তা। অধস্তন যেহেতু হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলে, সরকার যা বলে সেইভাবেই পুলিশের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে সরাসরি এই বিপ্লবে সরাসরি পুলিশের তেমন ভূমিকা নাই। কিন্তু স্যার পুলিশ, আপনি এটা বলতে পারেন স্যার পুলিশের পরিবারের অনেক লোক, কিন্তু পুলিশ কিন্তু কোনো কিছু তার সরকারি দায়বদ্ধতা থেকে কিছু না করতে পারলেও, কিন্তু পুলিশ পরিবারের অনেক লোক, অনেক সন্তান, অনেক ছেলেমেয়ে কিন্তু এখানে এসে স্যার আন্দোলন করেছে। স্যার আমরা দেখেছি খবরে, আপনি জানেন তো, পুলিশের এক সদস্য, তার ছেলে মারা গেছে এই আন্দোলনে। পরে সে এইটা তো ভাইরাল হয়েছে, আপনারা জানেন না? যে পরবর্তী ওই পয়েন্টটা নিয়ে আসবেন, তাহলে তো গেল, লেটা চুকে গেল, শেষ না বিষয়টা। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আচ্ছা, আলফাজুর রাহাতের ভাইবা কবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ভাইবা 9 তারিখ। আচ্ছা, কি অবস্থা আপনার, প্রস্তুতি কেমন? স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। কি পড়ছেন বলেন তো? এখন বলাটাই গুরুত্বপূর্ণ, একদম সিরিয়াল বাই দেখি কত বলতে পারেন। স্যার ব্যক্তিগত কিছু তথ্য সম্পর্কে পড়েছি, তারপর আমার জেলা, এবং স্যার আমার জেলার পাশাপাশি স্যার আমার বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয়, আর পুলিশ সংস্কার বা অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সংস্কার কমিশন, স্যার বাংলাদেশ পুলিশের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, এছাড়া স্যার সাম্প্রতিক যে বিষয়গুলা ঘটতেছে, বিশেষ করে এই যে বিনিয়োগ যে সম্মেলন, তারপর বিমস্টেকের সম্মেলন, এগুলা স্যার। আচ্ছা আচ্ছা, আপনার সাবজেক্ট কোনটা? স্যার রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা আচ্ছা, তা রাষ্ট্রবিজ্ঞানে ভাইবা আশা করি ভালো হবে, সমস্যা নাই, কারণ বর্তমানের বিষয়টাই তো রাষ্ট্র নিয়ে, তাই না? রাষ্ট্র রাজনীতি পাঠ্যপর তো পড়ছেন আশা করি। তারপর টুকটাক যে বিষয়, যে রাষ্ট্রের কি, তারপর সংবিধান সংস্কার, এই বিষয়টা একটু দেখবেন। তারপর মনে করেন এই রাষ্ট্রের উপাদান, বর্তমানে অন্তর্বর্তী সরকারের বৈধতা কি, ঠিক আছে? এইটা বলেন তো, এই প্রশ্নটা। স্যার
অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হচ্ছে স্যার ডক্ট্রিন অফ নেসেসিটি, বাংলায় যেটাকে বলা হয় প্রয়োজনীয়তার তত্ত্ব। এটা মূলত স্যার জাতিসংঘ কর্তৃক প্রণীত একটা আইন, একটা শর্তাধীন আইন বলা যায়। স্যার, আচ্ছা, সংজ্ঞাটা আচ্ছা। কি বলবো? আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নাই, এইটুকু জানলেই হবে মোটামুটি। তারপর সংস্কার এই পুরো সংবিধান কি সংস্কার দরকার না পুনর্লিখন দরকার, এই বিষয়টা আর একটু করবেন। মানে এই আপনার আমার প্রশ্ন কমন হবে, বুঝলেন, কোনো সমস্যা আশা করি হবে না। জি স্যার, রাষ্ট্রবিজ্ঞানের সুবিধা আছে ইনশাআল্লাহ। মোটামুটি, আশা করি। ওকে ভাই, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ শহীদুল ইসলাম, আপনার ভাইবা কবে? স্যার আমার ভাইবা 13 তারিখে। আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্ট, কোন জেলা? আমার অর্থনীতি বিভাগ, আমার জেলা হচ্ছে সাতক্ষীরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আপনাদের আরেকটা বিষয় যে 15 তারিখ পর্যন্ত যাদের ভাইবা আছে এরা কিন্তু হাত জাগিয়েন, ঠিক আছে, হাত জাগিয়েন। আমি এই যে 15 তারিখ পর্যন্ত অন্তপক্ষে যাদের ভাইবা আছে, ঠিক আছে। আর আচ্ছা, আমি তাদের সাথে একটু এখন মত বিনিময় করতেছি এক হিসাবে। আর আমার কাছে মনে হয় আর যারা একদম ভাইবা দেননি প্রয়োজনে তাদেরকে একটু ফর্মালি ভাইবা নিব ওই এদের মধ্যে থেকেই। আর আপনাদের আমার কাছে মত বিনিময়টা এখন কাছে মানে আপনি কিভাবে কথা বলছেন এটাও কিন্তু এখন তো আপনাদেরকে কনফিডেন্ট দুর্বল করা যাবে না, বুঝতে পারছেন। আর যদি মনে করেন একদম আমি দেখছি আর এদের মোটামুটি যাদের বলছি এরা ভাইবা দিয়েছে টুকটাক, এর জন্য আমি ওরকম আর বলি নাই, কারণ এখন আর নতুন করে এদের ভাইবা নিয়ে তেমন কোনো হবে না, সমস্যা নেই। আচ্ছা স্যার আমি একটাও ভাইবা দেই না এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আপনি আপনার পরিচয়টা বলেন। স্যার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আমার জন্ম বেড়ে ওঠা সাতক্ষীরা জেলাতে। আমার পড়াশোনা অর্থনীতি বিভাগ থেকে, আমি বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আমি বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেছেন, অর্থনীতিতে পড়াশোনা করেছেন। আপনি বলেন তো জিডিপি আর জিএনপি এর ভিতর পার্থক্য কি? জিডিপিটা হলো একটা দেশের নির্দিষ্ট সময় একটা দেশের জনগণের একটা দেশের অভ্যন্তরে যে পণ্য দ্রব্য উৎপাদিত পণ্য দ্রব্যের যে আর্থিক মূল্য, এটা সমষ্টিকে জিডিপি বলে। আর জিএনপি হলো যে একটি দেশের অভ্যন্তরে দেশের যে জনগণ সহ বিদেশে অবস্থানরত দেশের জনগণের যে চূড়ান্ত পণ্য দ্রব্য এটার যে আর্থিক মূল্য, সেটা হচ্ছে জিএনপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি এর দুটির ভিতর পার্থক্য কি? ব্যষ্টিক হচ্ছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করে, আর সমষ্টিক হচ্ছে একটা দেশের বা রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। আচ্ছা আচ্ছা, জনসংখ্যা তত্ত্ব এটার প্রবক্তা কে? স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, দুঃখিত স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে ম্যালথাস হতে পারে। আর দারিদ্র্যের দুষ্ট চক্র? জি স্যার, দারিদ্র্যের দুষ্ট চক্র যে একটা তত্ত্ব আছে এটার প্রবক্তা বা জনক কে? আচ্ছা, এটা কি পড়েননি আপনি, না এরকম কোনো কিছু নাই না নাকি? এটা পড়ছি আমি স্যার, এটা পড়ছি কিন্তু আচ্ছা, মনে পড়ছে না নামটা আমার এই মুহূর্তে স্মরণে আসছে না। এই ফ্রেশার নাকি যেন এরকম কিছু নাকি, লিনার টাইপ এই ধরনের। আচ্ছা রিগনার ফ্রেশার বা এরকম টাইপের, যাই হোক। আচ্ছা ওকে, তো আপনার চাহিদা যোগান, তারপর বর্তমান সময়ে যে আপনার জিডিপি কত আছে, বর্তমান দেশে আমাদের অর্থনৈতিক কি কি সমস্যা, অর্থনৈতিক সংস্কার কি কি করার দরকার, ব্যাংক সংস্কার, ঠিক আছে, কি কি হয়েছে সেগুলোর নাম কি, তারপর আপনার সাবজেক্টের যে টুকিটাকি বিষয়, এই বিষয়গুলো কিন্তু একটু বেশি ফোকাস করতে হবে, বুঝতে পারছেন। যাই হোক, আমি দেন টুকটাক দেন, আর আরেকদিন যদি পান এর ভিতর, আমি যদি আরেকদিন আসি এর ভিতর আরেকদিন দিয়েন, হ্যাঁ সমস্যা নেই। ওকে স্যার, ওভারঅল আমার জেলা এবং হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমার এই জেলা এবং সাবজেক্ট অনুযায়ী কি কি
দিক মানে বিবেচনা করে প্রস্তুতি নিলে ভালো ওই হবে তো একটু যদি বলতেন। এইগুলো বিশেষ করে আপনার অর্থনীতির বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন, এখানে আপনার কিছু বিষয় যে জিডিপি কেমন বা জাতীয় আয় কেমন, দেশের কি অবস্থা পরিস্থিতি কেমন, আর অর্থনৈতিক সংস্কার কি কি আছে, তারপরে যে শ্বেতপত্র আছে না একটা, কি যেন শ্বেতপত্র কমিটি করছিল, জি স্যার। তাদের সুপারিশ কি, এই যে টুকটাক এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আপনার সাবজেক্টের পর সাতক্ষীরা জেলা তো এমন কিছু না, সেখানে তো জামায়াতের এই ভালো আছে, তো সেখানে মনে করেন কোথায় কোন গুরুত্বপূর্ণ নেতা, মুক্তিযুদ্ধ কি অবস্থা ছিল, তারপর আপনার জামায়াতের প্রধান কে, বিএনপির কি অবস্থা, টুকটাক এইগুলো এমপি কে ছিল কি না ছিল, এগুলো নর্মালি আপনি জানেন। তারপর সাতক্ষীরার এসপি কে, খুলনা রেঞ্জের ডিআইজি কে, আপনার এলাকায় কোনো গুরুত্বপূর্ণ পুলিশ অফিসার আছে কি না, এই টুকটাক মানে এইগুলো জাস্ট জানলেন আর কি, যে না ছেলেটা স্মার্ট আছে এই। আর যদি না জানতে পারেন তখন সাথে সাথে সরি বলে দিবেন। ওকে। স্যার আমরা ভাইভাতে স্যার, হ্যাঁ বলেন স্যার, ভাই। ভাইভাতে ঢোকার দরজা থেকে আগে সালাম দিয়ে ভেতরে আসা অনুমতি নেবো, নাকি স্যার আগে অনুমতি নেবো তারপর ভেতরে গিয়ে সালাম দেবো স্যার? না, আপনি আগে বলবেন যে স্যার আসতে পারি, ওই দরজার ওখানে বলবে আসেন, তারপর আপনি গিয়ে সালাম দিবেন, কারণ ওইখানে গিয়ে আপনি কি সালাম দিবেন, ওখানে ওটা কি কেউ শুনবে, বুঝলেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে মিঠু আহমেদ থেকে শুরু করে মৃত্যুঞ্জয় পর্যন্ত আপনারা যারা হাজ গিয়েছেন, মূল কথা হলো আপনাদের এই তারিখ 15 তারিখের ভিতর কি ভাইবা আছে আপনাদের? জি স্যার, 12 তারিখে আছে মিঠু আহমেদ। মিঠু আহমেদ 10 12 তারিখে। তারিখ। আচ্ছা আচ্ছা স্যার আমার 10 তারিখে স্যার আমার 9 তারিখে আছে স্যার। আচ্ছা আচ্ছা, যারা যারা যাদের 15 তারিখ পর্যন্ত আছে তারা শুধু হাত জাগাবেন, বুঝলেন? বাকিদের আমি পরে এর ভিতর আবার আসবো, সমস্যা নাই। 15 তারিখের ভিতর পর্যন্ত আপনারা একটা হাত জাগাবেন, আপনাদের সাথে একটু কথাটা বলবো। এবং আরেকটা বিষয় হলো 15 তারিখের ভিতর যারা আছে তারাই শুধু হাত জাগাবেন, বাকিগুলো নামিয়ে ফেলেন। হ্যাঁ আচ্ছা, মিঠু আহমেদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দিনাজপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেছি এবং স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছি। আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলা। আচ্ছা আচ্ছা, আপনার সাবজেক্টটা কি যেন বললেন? উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, ভাইবা আগে দিয়েছেন কয়টা? স্যার 2-3টা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কি কি পড়ছেন বলেন একটু, কি কি পড়ছেন, আর কোনো সমস্যা আছে কিনা, বা কি কি বিষয় আপনি বলেন, আপনার বিষয়টা বলেন, মন খুলে বলেন। স্যার আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের বিভিন্ন তথ্যগুলো পড়েছি হ্যাঁ। এবং আমার এলাকায়, আমার জেলায় যেহেতু স্যার বিএনপির মহাসচিবের বাড়ি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সম্পর্কে পড়েছি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন এবং স্যার পুলিশের বিভিন্ন ধরনের সংস্কার, পুলিশের বিভিন্ন ধারা, একজন এসআই এর করণীয় এর কাজ, জিয়াউর রহমান, এগুলো ভালো করছেন। এই যে নির্বাচন কি আগে হওয়া উচিত না পরে হওয়া উচিত, এই ক্ষেত্রে আপনার হবে কি, উত্তরটা কি হবে? স্যার নির্বাচন আমি মনে করি যে যেহেতু একটা সরকার অনেকদিন ধরে স্বৈরাচার সরকার ছিল, সেহেতু আমি মনে করি স্যার যে নির্বাচনটা, কেন্দ্রীয় নির্বাচনটা আগে দেওয়া উচিত। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার আসবে, পরবর্তীতে এই সরকার স্থানীয় নির্বাচনগুলা সম্পন্ন করবে। না, এটা না বলে আপনি বলতে পারেন যে যে মূল স্যার যে সংস্কারগুলো অতীব জরুরি সেগুলো হওয়ার পর নির্বাচনটা যত দ্রুত সম্ভব দিতে পারলেই আমার মনে হয় দেশটা ভালো একটা পর্যায়ে। এই কিছুটা তাল না রেখে বললে কিন্তু ঝামেলা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই মিঠু, মোটামুটি দিয়ে দেন। 9 তারিখে আপনার না? 10 তারিখে স্যার। 10 তারিখে, আচ্ছা সমস্যা নাই, ভালো হবে, কনফিডেন্ট থাকেন। আর ঢাকা কি আসছেন? না স্যার, আসা হয়নি, 8 তারিখে যাব। আচ্ছা আচ্ছা, দেবাশিস দেবনাথ।
আচ্ছা, আলী রুবেল। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনার ভাইবা কবে? স্যার আমি আজকে 2 নাম্বার দিন ভাইবা দিচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা, ভাইবা নতুন ঢুকছিলাম। ভাইবা কবে আপনার? আমার তো স্যার 22 তারিখে স্যার। আচ্ছা, এর ভিতর আপনি সুযোগ আবার পাবেন। আজকে একটু আমি ব্যস্ত আছি, তো কালকে আমার আবার সকাল ডিউটি, এর জন্য একটু তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা 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 স্যার। আচ্ছা। আচ্ছা, আর এখানে এর ভিতর সোহেলের কি খবর? কবে আপনার ভাইবা? আসসালামু আলাইকুম স্যার। হুম স্যার হুম। আমার 10 তারিখ ভাইবা। আচ্ছা সোহেল, তো আপনি পড়াশোনা কেমন করছেন, কি কি পড়ছেন বলেন একটু। স্যার মোটামুটি কিছু পড়াশোনা করেছি ডিপার্টমেন্ট বা সাম্প্রতিক বিষয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওগুলো বলেন কি কি পড়ছেন। স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পড়াশোনা করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনেছি, আমার নিজ সম্পর্কে জেনেছি, জেলা আমার গাইবান্ধা সম্পর্কে জেনেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জেনেছি, জিয়াউর রহমান সম্পর্কে জেনেছি, এবং বিভিন্ন যে সংস্কার কমিশন আছে সেগুলো সম্পর্কে জেনেছি। এই টুকটাক স্যার কিছু জানার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এখন বলেন যে এই যে যে গাজার সমস্যা, গাজা, এই যে ফিলিস্তিনি গাজার যে সমস্যা, এগুলোর কারণটা কি কি, কি কি কারণ আছে বলেন তো। গাজা এবং ফিলিস্তিনের মূল সংকট হচ্ছে স্যার রাজনৈতিক যে আধিপত্য বিস্তার এবং ধর্মীয় একটা ইস্যু, আর স্যার জাতীয় পরিচয়, মূলত এগুলো মূল কারণ স্যার। আচ্ছা আচ্ছা, নিরপেক্ষভাবে আর কোনো কারণ আছে যে গাজাতে কেন এত হামলা হইলো বা কিসের জন্য, এটার কারণ কি কি? স্যার নিরপেক্ষভাবে এখানে ইসরায়েল বলছে যে, ফিলিস্তিন বলছে গণহত্যা, ইসরায়েল বলছে যে তারা তাদের আত্মরক্ষার জন্য করছে। আসলে যে বর্তমান যে মানবিকতার বিপর্যয় চিত্র উঠছে, এটা আসলে মূল কারণটা ছাড়া রাজনীতির আধিপত্য বিস্তারটাই মেইন কারণ বলে মনে করছি। না ঠিক আছে, গড়ে পড়তে ইউএস এর স্বার্থ, ইউএস এর বিষয়টা উল্লেখ করতে হবে আপনাকে। তারপর ইসরায়েলের যে বিষয়, তাদের একটা ঐতিহাসিক একটা বিষয় আছে। আবার গাজায় হামাসরা তো হামলা করেছিল, সেটা একটা সুবিধা পেয়ে গেছে এরা, ঠিক আছে, একটা অজুহাত মাত্র। তবে এখন যা চলছে সেটা খুবই অমানবিক, এরকম করে বলতে হবে আর কি। আচ্ছা, ইয়ামিন অন্তু, ভালো থাকেন ভাই, আশা করি ভালো হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার। আপনার ভাইবা কবে? স্যার 15 তারিখ। আচ্ছা, ভাইবা দিয়েছেন আগে? স্যার একটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দিন তো। স্যার আমার নাম ইয়ামিন রেজা অন্তু, আমার হোম টাউন যশোর ডিস্ট্রিক্ট, এবং আমি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং মাস্টার সম্পন্ন করছি। আচ্ছা, জগন্নাথ থেকে গণিতে পড়াশোনা করে এসআইতে কেন আসতে চাচ্ছেন? স্যার এসআই তো একটা 10ম গ্রেডের জব, আর এটা তো স্যার এটা সামাজিক মর্যাদা আছে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ পুলিশকে হেড করলেও পুলিশ জবের প্রতি ম্যাক্সিমাম মানুষের আগ্রহ থাকে। এটা একটা চ্যালেঞ্জিং জব, যে জবটার মাধ্যমে নিজে মেন্টালি এবং ফিজিক্যালি সবসময় ফিট থাকা যায়। এটা নিজের ফ্যামিলি সহ এবং দেশের জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এইসব কারণে আমি এসআই এবং এসএস ছোটবেলা থেকে এসএস জবের প্রতি আমি যখন বোঝা শিখি, তখন একটা পুলিশের জবের প্রতি একটা ভালোবাসা কাজ করবে, ভালো লাগা কাজ করে পুলিশের ড্রেসের প্রতি, যে কারণে আমি। আপনি বলেন তো, বিপ্লব এবং যুদ্ধ, এই দুটোর ভিতর পার্থক্য কি? স্যার বিপ্লব হলো কোনো যুদ্ধ স্যার সবসময় দুইটা দেশের মধ্যে তাদের নিজেদের স্বার্থের জন্য হয়, আর বিপ্লব হলো নিজেদের অধিকার বা নিজেদের যেটা মেইন অধিকার, তাদের মৌলিক অধিকার, সেটার জন্য মানুষ বিপ্লবটা করে। আর যুদ্ধ হয় হলো নিজের মেইন স্বার্থের জন্য বা নিজের ক্ষমতা জাহির করার জন্য যুদ্ধটা হয়। না, আপনার মোটামুটি আনকমন হলেও হুটহাট করে ভালোই গুছিয়ে বলতে পারেন, সমস্যা নাই। আজকে একটু সময় কম, তারপর এর জন্য বললাম কিছু আর কি, পরে দেখি আরেকটা নেওয়া যায় কিনা। ওকে, ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এমডি তুহিন। আসসালামু আলাইকুম স্যার।
তুহিনের ভাইবা কবে? স্যার 12 তারিখে। আচ্ছা আচ্ছা, তো কেমন কি পড়াশোনা করছেন, কি কি পড়ছেন? স্যার আমি আমার নিজের সম্পর্কে, নিজের জেলা উপজেলা সম্পর্কে পড়েছি স্যার। তারপরে আমার বিশ্ববিদ্যালয় এবং আচ্ছা আমার সাবজেক্ট সম্পর্কে আপনাকে পড়েছি। একটা প্রশ্ন এবং- করি, আপনি এটা একটু উত্তর দেন তো, যে এই যে যে আমাদের 24-এর যে একটা হলো বিপ্লব, 24-এর এটাকে কি বলা যায়, কি বলি আমরা? আর এটাকে আমরা জুলাই গণঅভ্যুত্থান বলি স্যার। জুলাই গণ অভ্যুত্থান, আর এই যে 69-এর গণ অভ্যুত্থান আর জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই দুইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্যার মানে 69 গণঅভ্যুত্থান হয়েছিল স্যার দুইটি রাষ্ট্রের মধ্যে, কিন্তু স্যার এই জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে স্যার একই রাষ্ট্রের মধ্যে সরকারের বিরুদ্ধে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, সরকারের বিরুদ্ধে আর ওটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে। ঠিক, আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? স্যার সময়ের প্রয়োজনে স্যার দুটাই গুরুত্বপূর্ণ ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পয়েন্টটা পেয়েছি, সমস্যা নাই। তুহিন, তো Thank you, sir. এখন কই জি, স্যার। আছেন? স্যার আমি আমার দেশের বাড়ি পাবনা, আমি পাবনাতে আছি স্যার। কনফিডেন্ট থাকেন, আশা করি ভালো হবে। মৃত্যুঞ্জয়, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। মৃত্যুঞ্জয়ের ভাইবা কবে? স্যার 9 তারিখে স্যার। আচ্ছা আচ্ছা, তো প্রস্তুতি কেমন? স্যার প্রস্তুতি মোটামুটি ভালো স্যার। আমি আপনার কথা মতো সাজেশনগুলো ফলো করার চেষ্টা করেছি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আমি এখন বাসে আছি, আমার কথা যদি শুনতে না পান তাহলে জানাবেন স্যার প্লিজ। আচ্ছা, সমস্যা নাই। আর তো প্রস্তুতি আমার কাছে, আমি তো কয়টা ভাইবা তো 2 সেটটা নিয়েছি মনে হয় আপনার, তাই না? সব মিলিয়ে এখন আপনি আসেন। আমি একটা দিয়েছিলাম কিন্তু স্যার অনেক কয়েকটা ক্লাসে উপস্থিত ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এটা ভালো করছেন দেখি। আর আপনি প্রয়োজন হলে, দরকার পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, পরে কথা হবে না। ওকে। জি স্যার। সৈকত কুণ্ডু, সৈকত কুণ্ডু শোনা যাচ্ছে? আচ্ছা, নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার সৈকত, আনমিউট করতে একটু সমস্যা হচ্ছিল স্যার। আপনার ভাইবা কবে? স্যার 13 তারিখে স্যার। 13 তারিখে। আপনার পরিচয়টা একটু দিন তো। স্যার আমার নাম সৈকত কুণ্ডু, আমি পড়ালেখা করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে, অনার্স এবং মাস্টার্স শেষ করেছি এবং আমার জন্ম যশোর জেলার মনিরামপুর উপজেলায়। আমার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। জুলাই অভ্যুত্থানে আপনার অবদান কি ছিল? জুলাই অভ্যুত্থানে আপনার কি কি মানে অবদান ছিল? স্যার যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমার বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম আন্দোলন শুরু হয় ওই দিনই আমি সংগঠকের ভূমিকায় ছিলাম এবং রাজপথেও কয়েকদিন উপস্থিত ছিলাম। কিন্তু স্যার 25 তারিখের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া এবং আনুষঙ্গিক সমস্যার কারণে বাড়িতে চলে যাওয়ার কারণে তারপরে আর অংশগ্রহণ করতে পারি নাই। তবে স্যার নৈতিক সমর্থন ছিল এবং অনলাইনে আমার কার্যক্রম। আচ্ছা ঠিক আছে সৈকত, আজকের মতে আমরা মোটামুটি শেষ করি। পরবর্তী সময় আমি যদি সুযোগ পাই আসবো 15 তারিখ পর্যন্ত। আর যদি এর ভিতর কারো দুর্বলতা থাকে, কোনো কথা থাকে, অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে। তো পরবর্তী সময় আমি ব্যক্তিগতভাবে প্রয়োজনে আপনাদের সাথে কথা বলবো। কোনো যদি প্রয়োজন থাকে অবশ্যই বলবেন। আজকে তাই রাখছি, ভালো থাকেন অনেক, আর সবার জন্য শুভকামনা রইল।